হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান, আনিস এবং দীপুমণি। এদিকে মিথ্যা তথ্য প্রতিরোধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার। আরও থাকছে হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনের মন্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে। আরও জানাচ্ছি 16 জুলাইকে জুলাই শহীদ দিবস ঘোষণা। সর্বশেষ জানাবো সংসদ নির্বাচনে $68 লাখ দিচ্ছে জাপান। হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার সালমান, আনিসিল ও দীপুমণি। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানী মোহাম্মদপুর থানায় সোহেল নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণিকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। এছাড়াও ফখরুল থানায় আতিক হত্যা মামলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব রিজাউল আলমকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বুধবার তাদের গ্রেফতার করে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলায় তদন্তকারী কর্মকর্তারা তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের প্রেক্ষাপটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান তাদের মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানো তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত বছর 5 আগস্ট মোহাম্মদপুর থানাধীন 3 রাস্তার মোড়ের সংলগ্ন ময়ূর ভেলার সামনে ছাত্র জনতার সঙ্গে বাদী মোহাম্মদ সোহেল রানা আন্দোলনে অংশগ্রহণ করেন। এ সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী তাদের উপর মারাত্মক হামলা চালানো হলে ভুক্তভোগী বাদী সোহেলের উরুতে গুলি লেগে পেছন দিকে উড়ে যায়। পরবর্তী তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গত 11 জুন মামলা দায়ের করেন বাদী সোহেল রানা। ফখরুল থানায় মামলার অভিযোগ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে গত 19 জুলাই বিকালে রাজধানীর ফখরুল থানাধীন বিআরএ অফিসের পেছনের রাস্তায় গুলিবিদ্ধ হন আতিকুল ইসলাম। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করে। এই ঘটনায় গত 23 ডিসেম্বর ব্যবসায়ী হাসান হাবিব রাজধানীর ফখরুল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মিথ্যা তথ্য প্রতিরোধে ব্যবস্থা নিতে জাতিসংঘের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মিথ্যা তথ্য প্রতিরোধ ও নৈতিক মান বজায় রেখে গণমাধ্যমকে সহায়তা করার জন্য একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার বাংলাদেশ ইউনেস্কোর প্রধান ডক্টর সুমান নিউজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় দেখা করতে গেলে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। ইউএনডিপি এবং ইউনেস্কো যৌথভাবে প্রস্তুত অ্যান অ্যাসেসমেন্ট অব বাংলাদেশ মিডিয়া ল্যান্ডস্কেপ ফোর্নিং অন ফ্রি ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া শীর্ষক প্রতিবেদন প্রকাশের আগে ইউনেস্কোর কর্মকর্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রধান উপদেষ্টা বলেছেন, আমরা সত্যি প্রতিবেদনের জন্য উন্মুখ। আমাদের প্রধান সমস্যা হচ্ছে ভুল তথ্য, ভুয়া খবর। এর কিছু ভুল তথ্য বাইরে সরবরাহকারী মানুষ ছড়িয়ে দেয়, এর সাথে কিছু স্থানীয় মানুষ জড়িত। এটি একটি ক্রমাগত বোমা হামলা। ডিজিটাল প্ল্যাটফর্মের পাশাপাশি নিয়মিত গণমাধ্যম ও অনক অপপ্রচারের উৎস উল্লেখ করে এর বিরুদ্ধে লড়াইয়ে জাতিসংঘের ভূমিকা কামনা করে প্রধান উপদেষ্টা বলেন, আপনারা শুধু সরকারের সঙ্গে কথা বলেন না, আপনারা মিডিয়ার সঙ্গেও কথা বলুন। একটি স্বাধীন নীতিমালা প্রয়োজন। যদি কোনো মিডিয়া আউটলেট মিথ্যা তথ্য ছড়ানো অব্যাহত রাখে, তবে সেই গণমাধ্যমকে যেন মনে করিয়ে দেয় অবিশ্বাসযোগ্য নয়। তিনি বলেছেন, আপনারা জাতিসংঘ, আপনার কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমরা আপনাদের সমর্থন চাই। ইউনেস্কোর প্রতিনিধি সোহান বাইস বলেছেন, বৃহস্পতিবার যে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে তাতে অনন্য বিষয়ের পাশাপাশি স্বনিয়ন্ত্রণের বিষয়টি তুলে ধরা হবে। তিনি বলেছেন, কি কাজ করছে, কে কাজ করছে না তা নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে এবং মূল্যায়নে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ সুপারিশ রয়েছে। কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগকে এই মানের সঙ্গে তাদের সহনশীলতাকে আরও ভালোভাবে সামঞ্জস্য করার জন্য প্রশিক্ষণের প্রয়োজন হবে। ইউনেস্কোর জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহেদী বলেছেন, প্রতিবেদনে সাংবাদিকদের কাজের পরিবেশ, যা বিশ্বব্যাপী উদ্বেগের বিষয়, এবং বার্তাকক্ষে নারী সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও কিছু সুপারিশ করা হবে। এ বিষয়ে সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ ব্যাপক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন তিনি। হলি আর্টিজান নিয়ে ডিএমপি কমিশনারের বক্তব্য খণ্ডিতভাবে উপস্থাপিত হয়েছে। হলি আর্টিজান হামলা নিয়ে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনারের দেওয়া বক্তব্য জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে
খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে বলে উল্লেখ, বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত এবং গণপিপেড আখ্যা দিয়েছে ডিএমপি। বুধবার বিকেলে গণমাধ্যমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে ডিএমপির উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান। তিনি জানান, গতকাল মঙ্গলবার বিভিন্ন জাতীয় নাগরিক এবং দৈনিক অনলাইন নিউজ পোর্টালে 2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানে হোলি আর্টিজান রেস্টুরেন্টের সন্ত্রাসী হামলার ঘটনায় ঢাকা মহানগর পুলিশ কমিশনকে উদ্ধৃতি করে প্রকাশিত সংবাদে ডিএমপির দৃষ্টি আকর্ষণ করেছে। এই সন্ত্রাসী হামলা এবং এর ফলে জানমালের ক্ষয়ক্ষতি নিঃসন্দেহে খুবই বেদনাদায়ক এবং মর্মান্তিক। ঢাকা মহানগর পুলিশ এ ঘটনায় নিহত বিদেশি সবার আত্মার শান্তি কামনায় এবং তাদের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। সিডি তালেবুর জানান, ঘটনাটি নিয়ে ডিএমপি কমিশনার খণ্ডিত বক্তব্য উপস্থাপন করা হয়েছে। প্রকৃতপক্ষে ডিএমপি কমিশনার তার বক্তব্যে দেশের বর্তমান পরিস্থিতির নিরিখে পুলিশের চ্যালেঞ্জ এবং পূর্বপুর সরকারের সময়ে কিছু অনিয়মের কথা তুলে ধরেছেন। তথাপি অনেক বিষয়টি খণ্ডিতভাবে উপস্থাপন করেছেন, যা অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। বিজ্ঞপ্তিতে বলা হয়, হলি আর্টিজানের ঘটনাটি একটি সন্ত্রাসী হামলা ছিল এবং যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িতদের এরই মধ্যে আইনের আওতায় আনা হয়েছে। এছাড়া ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি এড়াতে কোনো মেট্রোপলিটন পুলিশ তৎপর রয়েছে। এতে বলা হয়, ঢাকা মহানগর পুলিশ বিশ্বাস করে এ বিষয়ে অহেতুক ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই। 16 জুলাইকে শহীদ জুলাই দিবস ঘোষণা। ছাত্র জনতার অভ্যুত্থানের সময় রংপুর পুলিশের গুলিতে আবু সাইদের শহীদ হওয়ার দিন 16 জুলাইকে জুলাই শহীদ হিসেবে ঘোষণা করেছে সরকার। বুধবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রতে বলা হয়, সরকারি প্রতি বছর 16 জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এই তারিখে জুলাই শহীদ দিবস হিসেবে পালনের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত পরিষদ বিভাগের 2024 সালের 21 অক্টোবর পরিপত্রের খ শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পরিপত্র দিবসটি যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ এবং সংস্থাকে অনুরোধ জানানো হয়েছে। এদিকে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন 5 আগস্ট সাধারণ ছুটি সহ জুলাই অভ্যুত্থান দিবস পালন করা হবে। এদিন সাধারণ ছুটি পালন করা হবে বলেও জানানো হয়েছে। বুধবার এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত বিজ্ঞাপন জারি করা হয়েছে। সংসদ নির্বাচনে $48 লাখ দিচ্ছে জাপান। জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন কমিশন ইসি বাস্তবায়ন ব্যালট প্রকল্পে $48 লাখ সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে জাপান। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অর্থায়নে এই প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে $1,85,30,000 মার্কিন। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার MMS নাসির উদ্দিন, ইউএনডিপির আবাসিক প্রতিনিধি দিলার, বাংলাদেশ নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সহযোগিতা ব্যুরোর মহাপরিচালক উপস্থিত ছিলেন। ইসির কর্মকর্তারা জানান, চুক্তির আওতায় নির্বাচন কমিশনের প্রতিষ্ঠাকালীন কারিগরি এবং ব্যবস্থাপনা সক্ষমতা বৃদ্ধিতে এই বাস্তবায়ন ব্যয় করা হবে। এই অনুদান ব্যয় করা হবে। পাশাপাশি ভোটার ও নাগরিক শিক্ষা জোরদার, নারী এবং তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি, সমাজের সমগ্র গোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা এবং জবাবদিহিতা বাড়ানো হবে। অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার MA নাসির উদ্দিন বলেছেন, জাপানের এই সহযোগিতা আমাদের কার্যক্রমকে শক্তিশালী করবে এবং গণতান্ত্রিক মূল্যবোধ বজায় রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সহায়তা দেবে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী সাইদা শিকি বলেছেন, বাংলাদেশ এখন গণতান্ত্রিক অভিযাত্রায় গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। জাপানে বাংলাদেশের সার্বভৌমত্ব অধিকারকে সম্মান করে এবং অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক রূপান্তরকে সমর্থন করে। ডিএমপির মাধ্যমে জাপানে এই সহায়তা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ইউএমপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ফিটান লিড বলেছেন, জাপানের উদারতা এবং দীর্ঘদিনের অংশীদারিত্বের জন্য আমরা গভীর কৃতজ্ঞ। এই সহযোগিতা শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের সত্যিকারের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সহায়তা হবে। এটি বাংলাদেশ এবং জাপানের বন্ধুত্ব এবং ইন্দো প্রশান্ত অঞ্চলের শান্তি এবং গণতান্ত্রিক অগ্রাধিকারের প্রতিশ্রুতির অংশ। অনুষ্ঠান শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মোহাম্মদ আখতার আহমেদ সাংবাদিকদের বলেছেন, $4.8 বিলিয়ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা আশা করি ইসি এই অর্থ যথাযথভাবে কাজে লাগাতে পারবে।